বরানগর মঠ স্থাপন হওয়ার প্রায় ৫-৬ মাস পরে একদিন স্বামীজির ভাই মহেন্দ্রলাল দত্ত, কালী বেদান্তী অর্থাৎ স্বামী অভেদানন্দজি মহারাজ এবং লাটু মহারাজ তিনজনে মিলে মধুরায়ের গলিতে রামচন্দ্র দত্তের বাড়িতে গেলেন। রামচন্দ্র দত্ত সাদর সম্ভাষণ করে তাদের বসালেন। তারপরে সকলের মধ্যে খুব ভালো কথাবার্তা হতে লাগলো। সেই সকল কথাবার্তায় সকলেই প্রীত হলেন। আস্তে আস্তে বিষয়টি গভীর হলো। কালী বেদান্তী অর্থাৎ স্বামী অভেদানন্দজি মহারাজ তিনি রামচন্দ্র দত্তকে বললেন, তাকে অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আদর্শ করে জপ ধ্যান সাধনা করতে হবে। তার সঙ্গে সঙ্গে বেদ, বেদান্ত, উপনিষদ সব পাঠ করতে হবে। শুধু তাই নয়, অন্যান্য দেশের ব্রহ্ম সম্বন্ধে কে কি বলেছেন সেটিও জানতে হবে। এই কথা শুনে রামচন্দ্র দত্ত বললেন, যখন তাকে অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করা গেছে, তার কথা শোনা গেছে, তখন আর পড়াশোনার কি দরকার? তিনি অর্থাৎ ঠাকুর পূর্ণ ব্রহ্ম অবতার রূপে এসেছিলেন। সুতরাং তাকে দর্শন এবং তার কথা শুনলেই সব হবে। জপ তপ সাধন ভজন শাস্ত্রাদি পাঠের কোনো দরকারই নেই। এই বলে তিনি স্বরদর্শনে নামিলে দর্শন ইত্যাদি গান শুরু করলেন। ক্রমেই কথাবার্তা গরম হতে লাগলো। দুপক্ষের মধ্যে প্রবল জেদাজেদি শুরু হলো। এই কথার কোনো মীমাংসা করা গেল না। অবশেষে লাটু মহারাজ এবং কালী বেদান্তী ফিরে গেলেন। এই কথা ক্রমে ক্রমে ভক্তমণ্ডলীর মধ্যে প্রচার হলো। কেউ কেউ বলল, নরেন এবং কালী তাকেই মানতেন না, অর্থাৎ ঠাকুরকেই মানতেন না। ঠাকুরের মুখে তারা তর্ক করতেন। তাদের বড় হামবড়াই ভাব। ওরা বই পড়বে, শাস্ত্র পড়বে, তবেই নাকি তাকে বুঝবে। ভক্তদল এই কথা বলতে লাগলেন এবং কালী বেদান্তীকে নানা রকম কটাক্ষ করতে লাগলেন। ঠিক এই সময় গুপ্ত মহারাজ বরানগর এসে উপস্থিত হলেন। তাকে নিয়ে প্রথমে ভক্তমণ্ডলীর মধ্যে প্রবল গন্ডগোল শুরু হলো। কয়েকজন বলতে লাগলেন, নরেন আবার গুরুগিরি ধরেছে, পশ্চিমে গিয়েছে, সেখানে চেলা করেছে। তিনি কি তাকে অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেব কি তাকে গুরুগিরি করতে বলে গেছেন? ঠাকুর যখন শরীরে ছিলেন, নরেন তখনই ঠাকুরকে মানতেন না। তারা আরো বলতে লাগলেন, ঠাকুরকেই তিনি মানতেন না, তার মুখের ওপর তর্ক করতেন। এখন তো দেখছি নরেন স্বয়ং গুরু হয়েছে এবং দল পাকাচ্ছে। এর মধ্যে আবার কেউ কেউ বলতে লাগলেন, তার সময়কার লোক ছাড়া অর্থাৎ ঠাকুরের সময়কার লোক ছাড়া অন্য কাউকে নেওয়া হবে না, অর্থাৎ মঠের অন্তর্ভুক্ত করা হবে না। এইরকম নানা অপ্রিয় কথা উঠতে লাগলো। গুপ্ত মহারাজ তিনি সর্বস্ব ত্যাগ করে একটু ভালোবাসা পাওয়ার আশায় বরানগর মঠে এসেছিলেন। এই কথাগুলি গুপ্ত মহারাজকে খুবই আঘাত করেছিল। তিনি মর্মে মর্মে খুব বেদনা অনুভব করেছিলেন। এমনকি গুপ্ত মহারাজের দেহত্যাগের ১ মাস আগেও তিনি এই কথাগুলির উল্লেখ করেছিলেন। এতেই বোঝা যায় এই কথাগুলি গুপ্ত মহারাজের প্রাণে কতটা আঘাত দিয়েছিল। কিন্তু এই সময় কালী বেদান্তী অর্থাৎ স্বামী অভেদানন্দ এবং শরৎ মহারাজ স্বামী শারদানন্দ দুজনে গুপ্ত মহারাজের হয়ে প্রাণপণে কথা বলেছিলেন। শুধু তাই নয়, সর্বদা গুপ্ত মহারাজের দেখাশোনা করতেন এবং কিসে তার ভালো হয় তার চেষ্টাই করে গিয়েছিলেন। সেই জন্য কালী বেদান্তী, শরৎ মহারাজ এবং গুপ্ত মহারাজের মধ্যে বরাবর একটা প্রগাঢ় ভালোবাসা ছিল। এই বিষয়টি সম্পর্কে
আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তবে সেটি জানাবেন। আর আপনারা ভীষণ ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।